ব্যারিস্টার ফুয়াদ, প্রফেসর ইউনূস তার ভাষণে কিন্তু আরেকটি কথা বলেছেন, যে কথাটা বারবার রাজনৈতিক মহলেও আলোচনা হচ্ছে, আপনারা বিভিন্ন টক শোতে কথা বলছেন, যে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশের গোলযোগ সৃষ্টি করে তারা এই দেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আমরা যে কথাটা বারবার বলছিলাম যে টাকাটা যারা পাচার করে নিয়েছে তারা কিন্তু বসেনি, সেই টাকাটা তারা তাদের কাজে লাগাচ্ছে এবং একই সঙ্গে দেশের বিরুদ্ধে লাগাচ্ছে। শ্বেতপত্রের ব্যাপারে আমার ডিফারেন্ট অবজারভেশন আছে। একটা হচ্ছে যে কাজটা খুব সফিস্টিকেটেডলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমার রাফলি যে রিপোর্ট আমি যতটুকু সামনে পেয়েছি, যতটুকু পড়েছি, খুবই ভাষা ভাষা মনে হয়েছে। দুদক, বাংলাদেশ ব্যাংক, পত্রিকার রিপোর্ট, বিভিন্ন পাবলিশ যে রিপোর্টগুলো এসছে, এগুলোকে তারা মেইনলি কোলেট করেছেন এবং বিভিন্ন রাজস্ব বোর্ড, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, এদের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, এগুলোর সাথে কথাবার্তা বলে তারা এই রিপোর্টটা তৈরি করেছেন। এই প্রজেক্টগুলো যেগুলো তারা আইডেন্টিফাই করেছেন, এই প্রজেক্ট পেপারগুলো তারা রিকল করেন নাই। সচিবালয়ে যে সকল মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল চুক্তি হয়েছে, এই চুক্তিগুলোর প্রকল্প যে চুক্তিগুলো ছিল, এগুলোকে রিভাইজ করা, একনেকের মিটিংয়ে পাশ হওয়া বাস্তবতা, রাস্তার বাস্তবতা, এগুলোকে ফার্স্ট হ্যান্ড রিভিউ করে যে অবজারভেশনটা তৈরি করা দরকার ছিল, এটা তারা করেন নাই। একটা হইতে পারে তাদের টাইম কনস্ট্রেন্ট আছে, দ্বিতীয়ত হচ্ছে পারে সরকারের টার্মস অফ রেফারেন্সে প্রবলেম আছে, তৃতীয়ত হইতে পারে যে আমলারা এই পুরো কাজে সাহায্য করেন নাই, কারণ পুরো এই লুটপাটের সাথে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারা জড়িত এবং বর্তমান আমলারাই জড়িত, অধিকাংশ আমলারা চোর এই প্রসেসের সাথে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে শ্বেতপত্রটা যে স্ট্যাগারিং নাম্বারটা বলেছে, এর পাশাপাশি অনেক ক্রিমিনালকে আইডেন্টিফাই করা থেকে মাফ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখানে আমি দেখেছি। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে শ্বেতপত্রের কাজটা যতটুকু সফিস্টিকেশন আমি আশা করেছিলাম, এটার মধ্যে আমি এটা দেখি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে সামের কথা বলা হচ্ছে যে 1 বছরে $16 বিলিয়ন গড়ে পাচার হয়েছে, এই সংখ্যাটা মনে হয়েছে লেস দেন 50%। রিয়েল নাম্বারের থেকে এটা অনেক কম, এটা অনেক ছোট নাম্বার আর কি। তো সেই জায়গাতে যে ঘাটতিটা রয়ে গেছে, সেটা কিভাবে সরকার পূরণ করবে, সেটা শ্বেতপত্র কমিটির কোনো রিকমেন্ডেশন আছে কিনা, যে বাকিটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। থার্ড হচ্ছে এখানে ক্রিমিনাল কারা, কালপ্রিট কারা, এই আইডেন্টিফিকেশনে আমরা ঘাটতি দেখেছি। হ্যাঁ, কিছু কিছু নাম আসছে, মোটা দাগে এসালম টেসালম এগুলোর নাম আসছে, শেখ পরিবার, হাসিনা রেহানা, জয়, ওয়াজেদ, এগুলো মিলায়া, কিন্তু মোটা দাগে যারা বাদ পড়েছে তারা হচ্ছে এই আমলা শ্রেণী, যে পুলিশের, সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপ থেকে শুরু করে 16 বছরের ঠিকাদারি যারা করেছে এই রাষ্ট্রের, তাদেরকে আইডেন্টিফাই করার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আমার কাছে মনে হয়েছে এই শ্বেতপত্রে। এরপরে যেটা আমি ঘাটতি দেখলাম, যে এদেরকে বিচারের মুখোমুখি কিভাবে আনা হবে, সেই জায়গাটাতে আমি কোনো সিরিয়াস রিকমেন্ডেশন দেখি নাই। বলা হচ্ছে এদেরকে আইডেন্টিফাই করে বিচারের মুখোমুখি করা হবে, এই ধরনের খুব ভাষা ভাষা প্রস্তাবনা আছে। বিচারটা কে করবে? এটা কি রাজস্ব বোর্ড করবে, এনবিআর করবে, বাংলাদেশ ব্যাংক মামলা করবে, এটা কি দুদক করবে, কে করবে? এটা কি সিআইডি ইনভেস্টিগেট করবে? এবং সরকার এই প্রসেসটাকে এরপরে কোন স্টেজে নেবে, মানে এই বিষয়গুলোতে একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে, আমি কিভাবে সেটা করব, এই ব্যাপারে কোনো আলোচনা, গাইডলাইন আমি এখানে দেখি নাই। অতএব আমি শুধু জানলাম যে কুদ্দুস মিয়া 60 টাকা চুরি করছে, এইটা একটা রাষ্ট্রের জন্য ইনফরমেশনটা এনাফ না, কারণ আমরা এসালম যে চুরি করছে আমরা জানি অলরেডি। শেখ হাসিনা, শেখ রেহানা, এই পুরো শেখ পরিবারের লাসপেন্সার, চাকর বাকররা যে চুরি করছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। হয়তো আমরা 4 টাকার কথা জানি, আসলে 40 টাকা চুরি করছে। প্রশ্ন হচ্ছে বিচার। একটা হলো আজাদ ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, টাকা কিভাবে ফেরত আনা হবে। দ্বিতীয়ত হচ্ছে জবাবদিহিতা কিভাবে এনশিওর করা হবে, আমি সেই প্রসেস জানতে চাই। কারণ এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের রূপান্তরের প্রক্রিয়া। সেটা কি দুদক দিয়ে হবে? দুদকের রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টে তো আমরা খুশি না। তো আমলাদেরকে তো এর আগে এসব জায়গায় দেখেছি, এরকম পাইনলেস, বোনলেস আমলা দিয়ে কি কোনো কিছু পরিবর্তন করা দরকার? সুযোগ আছে, সম্ভব। তাহলে আমি আশা করেছিলাম যে নতুন রাজনৈতিক জায়গাতে একটা ওপেন, ট্রান্সপারেন্ট অ্যাপয়েন্টমেন্ট হবে, গাটসলা 5 জন মানুষকে আপনি ওখানে দেবেন, যে রাষ্ট্রের প্রধানকে পর্যন্ত রিকল করতে পারবে জবাবদিহিতার জন্য। তাহলে এই যে একটা সফিস্টিকেশনটা দরকার এই লেভেলের ফ্রডের বিচার করবার জন্য, এই সফিস্টিকেশনের গভর্নেন্সটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাচ্ছি যে এইরকম একটা ডিসাইসিভ ইনস্টিটিউশনাল জায়গা যেন তারা তৈরি করে।